আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। শিশু মেয়ে সন্তানকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথেই আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ শুরু করি। অপরাধী যে অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। সদর দক্ষিণ উপজেলার এটা কোন গ্রাম পড়ছে? সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের এই শিশুটিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। ওর নাম ঝুমুর ছিল না? আরে আপনার না আমি কত দেখি মোবাইলে। আমি তো আইছেন, আপনার নাম টুটু টিপু না কি জানি, আমার এখন মনে নাই। আপনি এখন আইছেন। আপনার এই বিষয়টা শোনার পর আমি ছিলাম ঢাকায়। আমাকে আপনার মেয়ে আপনার কোলে আমরা ফিরিয়ে দিতে পারবো না, সেই ক্ষমতা আমরা নাই, কিন্তু আরেকজনের মায়ের কোল যাতে খালি না হয়, এই জন্যই আমরা আপনার এই কষ্টটা আজকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছি। দর্শক, আপনারা দেখছেন গতকালকে ঝুমুর নামক একটা ছোট্ট মেয়েকে, কত বছর ওর? 9 বছরের মেয়ে, ওনার একমাত্র মেয়ে, কোলে পিঠে করে মানুষ করে এই বাচ্চাটাকে স্কুলে পাঠাইছে। আসার পথে কে বা কাহারা ধান ক্ষেতের ভিতরে ফেলে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে সেখানেই শেষ করে দেয়। এই তো কিছুক্ষণ আগে তাকে কবরস্থ করে বাবা এখানে বসে আছে। উনি একজন প্রবাসী বাবার মেয়েকে যারা এভাবে অমানবিক অত্যাচার করে মারে, তাহলে এই প্রবাসীরা কোথায় যাবে? এই বাবাটা দুবাই প্রবাসী, ওনার সন্তানকে গতকালকে ধান ক্ষেতের ভিতরে ফেলে অমানবিক অত্যাচার করে মেরে ফেলেছে। দর্শক, আপনারা হয়তো বা অনেকেই ভিডিওটা দেখেছেন। ভাই, আপনি কোন দেশে থাকেন? আমি দুবাই থাকেন। একটু বলবেন তো কি ঘটনা হয়েছে? আপনার মেয়ে তো অনেক ছোট, বড় হইলে ভাবতাম সে হয়তো বা বড় হয়ে গেছে, সে রাস্তা দিয়ে যাচ্ছে, কারো লোভে পড়ে গেছে, কিন্তু ও তো ছোট, কিছুই বোঝে না। তাহলে ওর উপর কিভাবে এই অমানবিক অত্যাচার হলো এবং আপনার একমাত্র মেয়েকে মেরে ফেললো? আমি তো আসছিলাম বাইরে, জি। তারপরে আমি ওইখান থেকে ফোন করছি 10:30টার দিকে। মানে আপনি বাড়ি থেকে ফোন গেছে আপনার কাছে যে আপনার মেয়ে, তাইলে আমি 10:30টায় ফোন করছি বাড়িতে। আমার মেয়ে 10:30টাতে স্কুল থেকে রিটার্ন বাড়িতে আসে, তো এই বাড়িতে আসে নাই দেখি আমি কই হয়তো একটু লেট হইব। মানে আপনি ফোন করে মেয়ের খবর নিতেছেন যে 10:30 বাজে এখনো আসে নাই। হ্যাঁ, তারপরে আরো একটু লেট করে আমি আবার ফোন করছি, তখনও আসে নাই। তো আমি বলছি যে তাড়াতাড়ি যাও স্কুলে। তো আমার ওয়াইফে গেছে স্কুলে, যাওয়া স্কুল পর্যন্ত গেছে, পাই নাই। আবার রিটার্ন গ্রামের উত্তর পাশে দিয়ে পুরা গ্রাম দেখে আইছে। এরপরে আবার 2বার গেছে, তাও খুঁজে পাইনি। তারপরে আমি তো বাইরে থেকে ফোন করতে আছি, মানে মেয়েটারে যে বাড়িতে আসতেছে না, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমার দুবাই ওই টাইমে প্রায় 3টা বাজিয়েছে, দুবাই টাইম। তখন আমার কাছে ফোন গেছে যে পাওয়া গেছে, হ্যাঁ, লাশ অবস্থা পাওয়া গেছে। আমার কাছে বলছে আমার গ্রামের একজন ফোন করে, তো মারা গেছে। তখন আপনারা কি দেখছেন, মানে কেউ কি দেখছেন এলাকার? ভাই একটু এদিকে আসেন। আপনারা কি কেউ অনুভব করতে পারছেন কে এই ধরনের ঘটনাটি ঘটাইছে? জি, আমরা পরে শুনতে পারলাম একটু এদিকে এসে পড়ো। হ্যাঁ, মফিজুল ইসলাম মফু নামে এক মাদক পান করি না লোক, সেবন করি না লোক, সে মানে জোফের মধ্যে বসে আছে। তা জোফের মধ্যে বসে থেকে মানে সে ওই দিকে উকি মুকি মারে দেখতেছে। তো একবার লোকজন নাই, এই টাইমে ও জুমুকে পাইয়া ধান ক্ষেতের উপরে মানে নিয়ে যায়। কেউ ছিল না তখন, মানে অনুমান করা হয় যে নিয়ে যায়, এমন হলে জুতা কাপড় টাপড় সব খুলে ওই দিকে রাখে, ওই তাকে মানে মেরে ফেলে। এবং কি ওই তার স্কুল ব্যাগটা তার ঘাড়ের নিচে, মানে পিঠের নিচে পাওয়া যায়, আর জুতাগুলো ওইদিকে, ওই ছাতি ওইদিকে, ওই সবকিছু আলাদা একা আসতেছিল স্কুল থেকে একা আসতেছিল। আগে দেখেন ওই হাঙ্কের ভাতের হোটেলের মালিক আছে না হারুন, কি করছে? সে করছে বিএনপি কর্মীরা আগুন লাগায় ছবি পাঠায় লন্ডনে, শুনেন
যে সিনিয়র নেতাদেরকে দেখাতে হবে কে কি কাজ করেছে, এবং তারা বলে দিয়েছে তারা মুখে রুমাল মাস্ক ব্যবহার করতে হবে এবং যাত্রীবাহী বাসের মধ্যে চলন্ত বাসে এটা লাগাতে হবে, এ কথা তাদের নির্দেশ দেওয়া থাকে। এবং তারা এই কাজটা করছেন এবং তারা নিয়ম হলো আগুনটা লাগানোর পরে এই ছবিটা আবার তার সিনিয়র নেতার কাছে পাঠাতে হবে। আগুন লাগে এই ছবিগুলি পাঠায় দূরে লন্ডনে। আবার যারে ধরিছে তারে দিয়ে স্বীকারোক্তি দেয়, আবার সেটা টিভিতে সম্প্রচার করিছে। এই যে দেখেন কি করছে। একটা গাড়ি জ্বালাই দিবি, তোকে 3000 টাকা দিবি। আমি আবার বললাম কি গাড়ি জ্বালাই দিবি, যে কোনো গাড়ি একটা জ্বালাই দিবি তাহলে। তারপরে আমি জ্বালাই দিয়ে বাংলা স্কুলের কাটাই গেছি, যে যাইতে 10-20 মিনিট খাড়াইছে, আলো দেওয়া হয়েছে, দেওয়া হলে 3000 টাকা দিছে। টাকা নিয়ে স্যার পাটটাপ খাইছি আর কাপড় চুপড় কিনছি। দেখেছেন কত খারাপ বিএনপি, 3000 টাকা দিয়া গাড়িতে আগুন দেয়াচ্ছে। আচ্ছা হারুন, ও হারুন, এই 3000 টাকার জন্য অন্যের কষ্টের টাকায় কেনা গাড়ি, তার মধ্যে আবার যাত্রী আছে বৈশা, তার যে হিতাহিত জ্ঞান নাই যে 3000 টাকার জন্য যেটা করতে পারে, তো সে 5000 টাকার জন্য গাড়ির আগুন দিয়া তার বাপের নামে মিথ্যা সাক্ষী দিতেও পারে না? পারে তো, ঠিক কিনা? ও যে 5000 টাকা দিয়ে কাজ করাস নাই তুই, তার প্রমাণ কি? আর এইভাবে কি সাক্ষ্য নেওয়া যায়? তুই তো পুলিশও হবার পারিসনি, ঠোলা থেকে গেছিস। 1882 সালের যে সাক্ষ্য আইন, তার 24 ধারা অনুযায়ী পুলিশ অফিসার যদি আসামিকে ভয়, ভীতি, প্রলোভন, লোভ, লালসা ইত্যাদি দিয়া বলে যে স্বীকারোক্তি দেন, সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক, আদালত এটা গ্রহণ করে। 25 ধারা অনুযায়ী কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশের কাছে দোষ স্বীকার করে, তা অপরাধীর বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তি অগ্রহণযোগ্য। তাহলে যে সাক্ষ্যের কোনো মূল্য নাই আদালতের কাছে, সেই সাক্ষ্য হারুন নিচে কেন? এটা কারণ বিএনপি কত খারাপ সেটা প্রমাণ করার জন্য। হারুন না, এটা তো পুলিশের কাজ না, এটা তো ডিবি লীগের প্রেসিডেন্টের কাজ হয়েছে, তাই না হারুন? হারুন, তোমাকে যে আমি এত ডলা দিলাম, তুমি তো শুধরাইলা না। তোমার আখেরি ডলা দেওয়ার আগে আজকে হালকার উপরে একটা ঝাকসা ডলা দিই। হ্যাঁ দিব, আমার পুত্র ভ্রাতার ভগিনীরা দেই তাহলে। আচ্ছা তো হারুন, তুমি তো আমার ডলায় একটু ভয় পাও না, তাই না? কিন্তু বউয়ের ভয় তো তুমি কাঁপো, কি ঠিক করছি না? আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে, দাদা আপনি ঘরের কথা পরে জানিলেন কেমনে? কেমনে আসেন দেখে দেখি। এই যে হারুনের পিছে ছবিটা দেখেছেন না, বউ চ্যাপটা ধরে আছে হারুনে। এই ঢলাঢলির ছবি কেন রাখিছে? ওই এটি কি সিগনিফাই করে? ছবি দেখে তোর জুনিয়া যায় মুক্তি পায় আসবি, তাই না? এটা ওর বউ দিছে, বসে ওটা পিছে রাখবা। চ্যাপটা ধরাটা হচ্ছে ওনারশিপ, মানে আমার সম্পত্তি। হ্যাঁ, তার মানে হারুন আমার সম্পত্তি। ওই একটা পিছে রাখিছিল যেন কেউ দেখবার না পায়, পিছে রাখিছিল, একদম পিছে রাখিছিল, সিটের পিছে রাখিছিল। এই যে দেখেন আপনারা নিয়ে যে বাক্য ঝাড়িচ্ছিল, ওই সেই ছবিতে দেখেন ওই সিটের পিছে আসছিল ছবিটা, তাই না? এখন দেখি যে ছবিটা সামনে আনিছে, পাশে রাখিছে, কারণ এই যে সিনেমার নায়িকারা আসিচ্ছে না আর ছবি তুলিচ্ছে হারুনের সাথে। এই দেখে হারুনের বউ বাড়ির ঝাঁটা পেটা করিছে আর ওই বিলায়ের মতো ছবিটা পাশে রাখিছে। এই যে সুরঙ্গের নায়িকা আসছিল না আরেক বাটপার সাথে, রায়হান রাফির নিয়া। এই বাটপার রায়হান রাফি আমার কথা দিছিল যে ওর সিনেমায় রাজাকারের মুখ দিয়া নারায় তকবীর স্লোগানটা বাদ দিবে। আমি কইছিলাম যে নারায় তকবীর স্লোগানটা মুক্তিযোদ্ধারাও দিছে, এমনকি হিন্দু মুক্তিযোদ্ধারা দিছে, আমি প্রমাণও দিছিলাম, তাই না? আমার কথাও দিছিল বলে ওই রায়হান রাফি, কথা রাখে নাই। আবার ওই নাকি মাদ্রাসাত পড়িছে। ওই সিনেমা রায়হান রাফি, তোমার হাসিনা দিয়ে হান্দায় দেওয়া হবে, তুমি চিনো নাই আমারে, তাই না? বেটা মাদ্রাসাত পড়ে মোদির ঘেটে পুত্র হয়েছো, বেটা ইসলামোফোব। আবার তারপরে দেখেন হারুনে যে ভবিষ্যতে ছবি তুলিছে, এই সব সুন্দর সুন্দর মাইয়ারা যে ছবি তুলিছে, তাই এই যে বউয়ের জ্যাপটা ধরা ছবিটা না, ওটা আসছে গার্ড হইয়া। বউ যদি দেখাইতে চায় যে স্বামী আমার সম্পত্তি, তাহলে বউ স্বামীর জ্যাপটা ধরে ছবি তুলবি। আর স্বামী যদি দেখাইতে চায় বউ আমার সম্পত্তি, তাহলে স্বামী বউরে জ্যাপটা ধরে ছবি তুলবি। এটা হইতেছে বেশি বিজ্ঞান, এটাই সাইন্স, বুঝছাও? তো তাহলে ছবিটা কে দিছে? বউ দিছে, তাই না? আচ্ছা এডিটর সাহেব, ওই যে ভবিষ্যতে ছবিটা দেখতে না আবার সুন্দর আছে মাইয়া করলে। আচ্ছা হারুন, তোর একটা নোয়াপাতি সাইজের বুড়ি আসছিল, ওটা কই গেল? এই ছবিত নায়িকা সুন্দরী বেডির সাথে ছবি তোলার সময় পেট খিচ্চা ধরে ছবি তুলিস, ভালো বুদ্ধি তো ভালোই আছে দেখেছি। উই আবার কছে কি অবরোধ দেখে পলায় থাকাটা রাজনৈতিক কর্মসূচি হইতে পারে না। ও আচ্ছা, উই আবার রাজনীতি বুঝে গেছে। বাপরে, উই যা পিটাবি জয়নাল আবেদিন ফারুকের মতো, নিজেই গাড়িতে আগুন ধরে বিএনপি নেতাদের নামে মামলা দিবি, নিজেই বিচারপতির বাসভবনে হামলা চালায় বিএনপি নেতাদের নামে মামলা দিবি। এটা না হইলে শরীরে জোশ আসে না,
হ্যাঁ ওই মনে হয় কোটায় আরো কিছু পুরান গাড়ি পাইছে, সেটা পুরাবি আর প্যাকেট করবি বিএনপির আরো কিছু নেতা করে, তাই না আরুন? হ্যাঁ বুদ্ধি ভালোই। আচ্ছা এবার আসেন আর একটা মাল রে ধরি, আর ওই ভাতের হোটেল রে এবার একটু আনা জয় বাংলা করে দিই। হ্যাঁ এই যে শাহজাহান ওমর খাটাস ওই হাইকোর্টে গেছিল, উঠিও দিছে ধাওয়া উকিলেরা, সাব্বাস বাঘের বাচ্চার মতো কাম করেছেন আপনারা উকিল সাহেবেরা। ও কইছে দালালের গোষ্ঠী। তো মানে শুধু দালাল রে টুকটুট করে খানতে হবে না, ওর গোষ্ঠীও টুকটুট খাবে আর কি। তো গপ্প আসিল আর কইলাম না আর কি, ওই যে কি বিয়া করলি মদন গোষ্ঠী শুদ্ধ খাওয়ালি। তো শাহজাহান ওমর কি এমপি ইলেকশন করবার গেল গোষ্ঠী শুদ্ধ খাওয়াচ্ছিও। এরপরে ডরে ওই গেছে হারুনের ভাতের হোটেলে, সিনেমার নায়িকারা যায়, হিরো আলম যায়, উইও গেছে সাইবার বুলিং এর অভিযোগ জানাইতে। তোর দল আওয়ামী লীগ ক্ষমতায়, তাই তোর পুলিশের কাছে যাওয়া লাগে। তো হাসিনা জয় বাংলা হইলে কই যাবি? কইছি না বাসার তো থাকবে পারবই না, তোর গোষ্ঠী শুদ্ধ এক ঘরে হবে। আবার পুলিশেরা কইছে চোদন খাবে, আওয়ামী লীগে তোর জায়গা হবে বুঝছো কেন বিনা জানিস? বিশ্বাসঘাতকদের কোথাও জায়গা হবে না। উই কসে আওয়ামী লীগের রাজনীতি বিএনপির থেকে বেটার। ও আচ্ছা, তাহলে এতদিন বিএনপি করলু কে? জানে শুনে একটা অপেক্ষাকৃত খারাপ দলে রাজনীতি করলু কে? সে দলে মন্ত্রিত্ব করলু কে? তারপর জানে শুনে, যাই হোক আলাপে আসি। এ হারুন, এই যে ভাতের হোটেল খুলিস তো, একটা টেবিলের কভার কেনা পারিস না? টেবিলে কভার কেনা পয়সা নাই, আমার কলুনি দিলাম নি পয়সা পেটে। খবরের কাগজ ভিজা খেলে তো আর মানুষকে একটা টেবিল ক্লথ কিনে নেব। আবার এটা খাওয়ার ভিডিওর ওই যে ওই অংশটা দেখান না, ওই এটা হাত দিয়া খাবার তুলে দিতেছে শাহজাহান ওমরের প্লেটে, তো ওটা দেখান, ভালো করে দেখান, স্লো মোশনে দেখান। হ্যাঁ আমি তো এটা দেখে চোদনা হয়ে গেলাম। আরে খবিস, তুই যে খাচ্ছু তোর হাতের তোর থুতু লাগিছে না? থুতু লাগিছে না? ওই হাত দিয়া খাবার তুলে দিস কেমনে আরেকজনের পাতে? তোর থুতু খাবি নাকি আরেকজন? শাহজাহান ওমর ওই কি তোর বউ নাকি গার্লফ্রেন্ড যে তোর থুতু খাবি? হ্যাঁ শালা পার্সোনাল হাইজিনের তো কক জানিস না বেটা গিদ্দ। বাঙ্গুল্যান্ডের এডলটা ইনকাই খাসতে। তো এক হেভি বড় লোকের বাড়িতে গেছিলাম বুঝছাও, তো দাওয়াত দিছিল। তো যা দেখি বেসিনে হাত মুছার জন্য টয়লেট পেপার ট্যাঙে রাখিছে মুখের উপরে, তাও আবার পিঙ্ক কালারের। এখন কেউ কবি কাজ তো চলে, চলে চালালেই চলে, কাটারানিক দিয়ে চলিচ্ছে না দেশ, ইনকাই চলবি। বাথরুম টিস্যুর জায়গায় টয়লেট পেপার চলবি না কেন যদি হাসিনা প্রাইম মিনিস্টারের ব্যাপারে? আচ্ছা আচ্ছা আরুন এই শুন ওই যে নায়িকা গুলো আসছিল না, ওগুলো কি তোর থুতু খাওয়াচ্ছ? হ্যাঁ থুতু খাওয়াচ্ছি নাকি রে? ভাল শুন ইয়াল্লাহ দরবেশ বানায় দাও, তোর থুতু খাওয়ার জন্য যায় ভাত না। আরে সি সি সি। আচ্ছা আরুন, তুই নাকি আবার মায়ের সাথে লটর পটর করেছি? হ্যাঁ খবর পাচ্ছি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা সাব্বাস বাঘের বাচ্চা। এই না হইলে হাসিনার টোলা সর্দার, হাসিনার দলের লোক বিয়ার মাইয়া দেখে চক করবো না, এটা তো হবে লয়। মুজিবের আমলেও দেখেছি, হাসিনার আমলেও দেখেছি। তুই যে পোশাক পরিস এটা দেখে তো উল্টা দিকে দৌড় মারবি আজকালকার মাইয়ারা। এই যে দেখ ব্লু রঙের জ্যাকেট পরিছু আর তার সাথে লাল রঙের শার্ট, এটা একটা কম্বিনেশন হইলো। তোর তো কালার সেন্সই নাই রে। হ্যাঁ লাল নীল আর হলুদ এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার, মানে তিনটা কালার নানা কম্বিনেশনে মিশে নানা রং তৈরি করা হয়। এই তিনটা কালার পাশাপাশি বসাইতে নাই, লালের সাথে নীল বা হলুদ কখনোই পড়া যাবে না। এই বেসিক জিনিসটা জানিস না, এত বড় বয়স হয়েছে, ডিআইজি হইছু আবার গোয়েন্দা প্রধান হইছু, এটা জানিস না প্রাইমারি কালার? বাল শুন, প্রাইমারি কালার হইতেছে সবচেয়ে স্ট্রং কালার, এটা দর্শকের চোখে পীড়া দেয় যদি পাশাপাশি রাখে। কালার মিলাইতে হইলে কমপ্লিমেন্টারি কালার, মানে সব কালার যদি একটা চাক্কার মধ্যে বসানো হয় না, ওইটারে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। রংধনুর মতো চাক্কার মধ্যে বসাইতে হয়। হ্যাঁ এটারে বলে কালার হুইল। কালার হুইলের ঠিক উল্টা পাশে, এক রঙের ঠিক উল্টা পাশে কমপ্লিমেন্টারি কালার থাকে। যেমন লালের কমপ্লিমেন্টারি কালার হইতেছে সবুজ, লালের সাথে সবুজ যাবে। নীলের কমপ্লিমেন্টারি কালার হইতেছে কমলা। কমপ্লিমেন্টারি কালার একে অন্যকে কমপ্লিমেন্ট করে, মানে আরো উজ্জ্বল করে তোলে। অথবা অ্যানালগাস কালার, মানে নীলের অ্যানালগাস কালার হইতেছে হালকা নীল। আমার কাছে ব্যাটে দিস কয়েকদিমুনি নায়িকা গোটের সাথে আবার ভাতের হোটেলে যখন জিয়াফত খেলাবো না, কি পরে আসবো দেখে দিমুনি। হ্যাঁ আমার কাছে প্যাটে দিস। আচ্ছা আসেন আর খবর দেখি। হ্যাঁ পিটার রাজ নাকি বোয়িং বেচবি, সকাল থেকে ইনবক্সে মেসেজ পাচ্ছি। ওটা ছাপাইছে একে আজাদের পত্রিকা, আর কোনো তো দেখবেন না কিন্তু। আর অন্য জায়গায় যে টিভি এসে কইছে যে কি আলাপ হয়েছে সেটা জানা যায়নি। যাই হোক, হ্যাঁ তো ওই তো খুঁজে পাবি বোয়িং কেনার প্রস্তাব দিছে বাংলাদেশকে। হাসিনা আবার বোয়িং কেনারও শখ হয়। হ্যাঁ
বোয়িং কেনার গল্প শুনে মরা নেয় যে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, তো তোর তো বোয়িং দূর কি পাস, সার কেনার টাকা আছে নাই। এই যে সমকালীন নিউজ, এই যে আজাদের নিউজ পেপারের নিউজ, টাকা ডলারের তীব্র সংকট, সার আমদানি বাধাগ্রস্ত, সার পর্যন্ত আমদানি করতে পারতেছে না। সামনে বড় সিজন না বলেন, তো বড় লাগাবে, সার লাগবে না, সার আমদানি করতে পারে নাই। আর ওই শুনেছে বোয়িং এর গপ্প, গোয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম। আর একটা জিনিস শুরু হয়েছে, রাশিয়া, চীন, ইন্ডিয়া মেলা কথা করছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। অনেকে করছেন এরা হাসিনার পিছে দাঁড়াইতেছে হাসিনাকে রক্ষার জন্য। এটা নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, আমি খুব পছন্দ করি এই ভদ্রলোক, সবচেয়ে আমার একবার দেখা হয়েছিল ওনার সাথে, কথা হয়েছিল উনি যখন ছিলেন পররাষ্ট্র সচিব, ওনার অফিসে গেছিলাম। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কইছেন, ভদ্রলোক স্মার্ট আছেন কলে। তিনি কইছেন যে বাংলাদেশ নিয়ে চীন এবং রাশিয়ার বিভিন্ন বিবৃতির উদ্দেশ্য হলো এদেশে নিজেদের অবস্থান ধরে রাখা, শেখ হাসিনা বা তার বদলে আর কাউকে প্রোটেকশন দেওয়া নয়। চীন ও রাশিয়া বাংলাদেশে নিজেদের স্বার্থ রক্ষায় দর কষাকষি করবে সরাসরি আমেরিকার সাথে। সেই জন্যে তারা যা বলার সেটা বলতেছে আমেরিকাকে উদ্দেশ্য কইরা, বাংলাদেশের কাউকে উদ্দেশ্য কইরা না। বুঝেছেন? কারাল রানী যত যাই করুক, ওর গন্তব্য বাংলাদেশের জেল, আর সেই জেলে আমরাই নিমু। ওই কছে যে স্যাংশন আসলে সামলাই নিবি, কারণ ওই পারু, ওই লারু, ওর নানির নাম জহরা, তাই ওরা তো মহরা। ওই এটা জানে না যে স্যাংশন খেলে রাস্তাত লাখো লাখো লোক নেমে আসবে, যেই জনসমুদ্রকে মাজা ভাঙা স্যাংশন খাওয়া ঠোলা দিয়া আর সামলানো যাবি না।